শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা। বন্ধুরা, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের অনুসারীরা বাস করেন। একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। ধর্মীয় উৎসব এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ আমাদের ভ্রাতৃত্ববোধকে জোরদার করে। ঈদ, পূজা, বড়দিন এবং বুদ্ধ পূর্ণিমার মতো উৎসবগুলোতে সকল ধর্মের মানুষের অংশগ্রহণ সম্পর্কের সৌন্দর্য বাড়ায়, তৈরি করে সম্প্রীতির বন্ধন। বন্ধু শ্রোতা, এই বাংলার প্রতিটি মানুষ অসাম্প্রদায়িক নীতিতে বিশ্বাসী, আর এই বিশ্বাসের শক্তিতেই একে অপরের সাথে গড়ে ওঠে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন। সামাজিক সম্প্রীতি সমাজে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি, ভাষা, জাতি এবং সম্প্রদায়ের মানুষদের মধ্যে সম্মান, সহনশীলতা এবং সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। সব ধর্মেরই মূল কথা মানুষকে ভালোবাসা। পৃথিবীতে আজ পর্যন্ত যত ধর্ম এসেছে, সেই সব ধর্মে পারিবারিক ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার কথাই বলা হয়েছে মানুষে মানুষে সম্পর্কের সৌন্দর্য রক্ষার কথা এবং হিংসা বিদ্বেষ ভুলে সমাজে শান্তি ও সম্প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠার কথা। সামাজিক সম্প্রীতি সমাজে বিভিন্ন শ্রেণী, ধর্ম, বর্ণ এবং সংস্কৃতির মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সহমর্মিতা এবং ঐক্য তৈরি করে। এটি একটি সুসংগঠিত সমাজের ভিত্তি, যেখানে মানুষ পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করে। বন্ধুরা, মানুষই মানুষের সুখ দুঃখের একমাত্র আশ্রয়স্থল। সামাজিক সম্প্রীতি ব্যক্তিকে দেয় প্রশান্তি, সমাজকে রাখে শান্তিপূর্ণ। সমাজে সকল সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক থাকলে সংঘাত বা সহিংস পরিস্থিতি তৈরি হয় না। সম্প্রীতি একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে পরিণত করে। একজন ব্যক্তির জীবন আচরণে যা অপরিহার্য তা হল ঐক্যের মানসিকতা। ঐক্য ব্যক্তি, সমাজ ও জাতির কল্যাণ নিয়ে আসে। সে কারণে আমরা বলে থাকি, উপযুক্ত শিক্ষা সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার পথকে সহজ করে তোলে, কারণ শিক্ষার প্রসার সামাজিক বিভেদ দূর করতে সহায়তা করে। সামাজিক সম্প্রীতি জাতীয় ঐক্যকে শক্তিশালী করে। বিভিন্ন জাতি, ধর্ম এবং সংস্কৃতির মানুষ যখন একত্রে কাজ করে, তখন সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নের জন্য একযোগে কাজ করা সহজ হয়। এ ধরনের ঐক্য একটি জাতির উন্নয়নে গতিশীলতা তৈরি করে। এছাড়াও সামাজিক সম্প্রীতি মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থান তৈরি করে, যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করে। যখন সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে, তখন বিনিয়োগ বাড়ে, অর্থনৈতিক প্রবৃদ্ধি সহজতর হয়, মানুষের জীবনযাত্রার মানও তখন উন্নত হয়। সামাজিক সম্প্রীতি সমাজের বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করে। একে অপরের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন সমাজকে করে সমৃদ্ধ। এভাবেই সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ একটি জাতির ইতিহাস এবং পরিচয়কে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধু শ্রোতা, সামাজিক সম্প্রীতি শুধু শান্তি বজায় রাখার মাধ্যম নয়, এটি একটি উন্নত, সহনশীল এবং মানবিক সমাজ গঠনের অন্যতম প্রধান শর্ত। পারস্পরিক আস্থা, বিশ্বাস, সহযোগিতা, সহনশীলতা ও মেলবন্ধনেই টিকে থাকুক মানবজাতির সম্পর্কের মর্যাদা। এই প্রত্যয়ে শুরু করছে আজ মঙ্গলবারের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা দুজন, আমি লালটু হোসাইন, আমি ফাতিমা আফরোজ সোহেলি। বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আজ মঙ্গলবারের দর্পণ সূচি। নিয়মিত পরিবেশনা এই দিনে পর্ব দিয়ে শুরু করছে আজকের আয়োজন। এরপর থাকছে অদম্য বীর, শ্রমকণ্ঠ, উৎসবে বাংলাদেশ এবং সবশেষে আমাদের গান পর্বে শুনবেন একটি দেশের গান। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই শোনাতে চাই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনাবলী।
দিনপঞ্জি ভিত্তিক ঘটনার তথ্য নিয়ে সাজানো হয়েছে এই দিনে পর্ব। বন্ধু শ্রোতা, শুরুতেই ঐতিহাসিক কিছু ঘটনার কথা তুলে ধরছি। 1379 সালের এই দিনে ইংল্যান্ডে অক্সফোর্ড নিউ কলেজ প্রতিষ্ঠিত হয়। 1922 সালের আজকের দিনে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং লর্ড কার্নারভন মিশরের ভ্যালি অব দি কিংসে অবস্থিত তুতানখামেনের সমাধিগৃহে প্রবেশ করেন। 2 রং বিশিষ্ট টেকনিক্যালের নির্মিত প্রথম ছবি টোল অব দ্য সি মুক্তি পেয়েছিল 1922 সালের আজকের এই দিনে। 1955 সালের আজকের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন অভাবনীয় শক্তিশালী হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়। মাইক্রোসফট নামটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয় 1976 সালের আজকের এই দিনে। 1989 সালের এই দিনে 42 বছর পর জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1992 সালের এই দিনে টেস্ট ক্রিকেটের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে 19 বছর 22 দিন সচিন টেন্ডুলকার 1000 রান করেন। শ্রোতাবৃন্দ, এবার জানিয়ে দিচ্ছি স্বনামধন্য ব্যক্তিদের জন্মদিনের কথা। 1731 সালের এই দিনে উইলিয়াম কাউপার জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ইংরেজ কবি। প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক দেবেন্দ্রমোহন বসু জন্মগ্রহণ করেন 1885 সালের এই দিনে। 1890 সালের এই দিনে সুনীতি কুমার চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাঙালি ভাষাতাত্ত্বিক, পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের অন্যতম পথিকৃৎ গোকুলানন্দ গীতির স্বামী জন্মগ্রহণ করেন 1896 সালের এই দিনে। 1919 সালের এই দিনে মোহাম্মদ আব্দুল হাই জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ধনী বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক। এবার জন্মদিনের শুভেচ্ছার কথা বলি। বন্ধুরা, আজ আপনাদের যাদের জন্মদিন, দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই জন্মদিনের অফুরান শুভেচ্ছা। শুভ জন্মদিন। বন্ধু শ্রোতা, এখন জানিয়ে দিচ্ছি বরেণ্য ব্যক্তিদের প্রয়াণ দিবসের কথা। 1857 সালের এই দিনে সুইস ভাষাবিজ্ঞানী ফার্দিনান্দে সসুর পরলোক গমন করেন। গণিতবিদ যাদবচন্দ্র চক্রবর্তী মৃত্যুবরণ করেন 1923 সালের এই দিনে। 1949 সালের এই দিনে সমাজতান্ত্রিক বিনয় কুমার সরকারের জীবন অবসান হয়। প্রখ্যাত শল্য চিকিৎসক ও সমাজসেবী দ্বিজেন্দ্রনাথ মৈত্র মৃত্যুবরণ করেন 1950 সালের এই দিনে। 2007 সালের এই দিনে রবীন্দ্র জীবনীকার প্রশান্ত কুমার পাল মৃত্যুবরণ করেন। শ্রোতাবৃন্দ, যারা আজকের দিনে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা। সুপ্রিয় শ্রোতা, অদম্য ব্যক্তিরা তাদের অদম্য মনোবল দিয়ে কাজ করে সমাজকে এগিয়ে নেন। তারা অন্যায়, দুর্নীতি ও অসমতার বিরুদ্ধে লড়াই করে ন্যায় প্রতিষ্ঠা করেন। তাদের আত্মত্যাগ, সাহস এবং মানবিকতার জন্য সমাজ উন্নত ও সমৃদ্ধ হয়। অদম্য বীরদের অবদানেই আমরা নিরাপদ, স্বাধীন এবং সুন্দর একটি দেশ পেয়েছি। দর্পণের এবারের পরিবেশনা অদম্য বীর পর্ব। এ পর্বে শুনবেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ ছাত্র জনতার স্বজনদের স্মৃতিচারণমূলক একটি প্রামাণ্য প্রতিবেদন। গ্রন্থনা উপস্থাপনায় আসিফ ইকবাল। প্রিয় শ্রোতা, হাজারো শহীদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন এক বাংলাদেশ। খুলেছে হাজারো সম্ভাবনার দুয়ার। স্বৈরাচারকে হটিয়ে তারুণ্যের শক্তি ছিনিয়ে এনেছে স্বাধীনতার নতুন সূর্য। আজ আমরা কথা বলবো দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া এমনই একজন অদম্য বীর, রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী শহীদ মনির হোসেনের ছোট বোন স্বপ্না আক্তারের সাথে। ভাই মনির হোসেন যাওয়ার আগে জাস্ট একটা কথা বলছিল যে আমি তো আমার ভবিষ্যৎ বা ছোট ভাই বোনের জন্য কিছু করতে পারি নাই, কিন্তু দেশের অগণিত ছোট ভাই বোনের জন্য আমি কিছু করে রেখে যাইতেছি। ওর 5
5 ব্যাগ রক্তের প্রয়োজন ছিল, পেটে গুলি লাগছিল, কিন্তু রক্তের যেহেতু আমরা জোগাড় করতে পারি না, কারফিউর সময় ছিল, এই কারণে মারা যায়। ওর মারা যাওয়ার পরেও অনেক ঝামেলা হয়। ও মারা যায় 19 তারিখে, আমরা ওকে কবর দিই 24 তারিখে। এর মধ্যে ওর লাশটা আটকানোই থাকে ঢাকা মেডিকেলে। গুলশান থানা, ভাটরা থানার মধ্যে অনেক ঘোরাঘুরি করানো হয়। যখন আমরা ভাটরা থানায় একটা সাইনের জন্য যাই, ওনারা প্রথমে ঢুকতেই দেয় না। তারপরে আমাদের লাস্টে বলে যে ভাটরা থানায় তো গুলির শব্দই হয় নাই, এখানে মানুষ মরবে কিভাবে? ভাটরা থানায় নাকি সব গুলি স্টকে আছে, ওখানে নাকি একটা গুলিও খরচ হয় নাই, এই কথা ওনারা বলে। এটা বলে আমাদের পাঠায় দেয়। পোস্টমর্টম ছাড়া নাকি লাশ দিবে না, এটা নাকি রাষ্ট্রীয় মামলা হয়ে গেছে। ওকে কবর দিতে চাইছিলাম, 3-4টা কবরস্থানে আমরা নিয়ে যাই, বাট ওনারা বলে যে নিষেধ করা আছে, কবর দেওয়া যাবে না আন্দোলনকারীদের, এভাবে বের করে দেয়। কোনোভাবে কোনো জায়গা থেকে সাহায্য নিতে দেয় না, যেখানেই যাই বলে নিষেধ করা আছে, সাহায্য দেওয়া যাবে না, এভাবে আমাদের ঘুরায়। হসপিটাল থেকেও লাশ ছাড়তে চায় না। পরিচিত কারোর সাথে যোগাযোগ করলাম, তারা বলতেছে তোমার ভাই মারা গেছে রায়ের আগের দিন, লাশ যদি পোস্টমর্টম করাও তারপরেও তোমাদের এখন লাশ দিবে না। আরেকজন পুলিশ অফিসার বললো যে পরিস্থিতি ঠান্ডা না হওয়া পর্যন্ত বডি পাবেন না। এইভাবে আমার ভাই কয়দিন থাইকা শরীরে ফোসকা পড়ে গেছিল, তারপরে লাশটা ওরা ছাড়তে চায়নি। অনেক কষ্টের পরে দৌড়াদৌড়ি করে ও লাশটা আনি, তারপরেও মাটি দিতে পারিনি। এখানে ওকে নিয়ে যাওয়া হয় বরিশাল। এই ঝামেলার মধ্যে টাকারও প্রবলেম ছিল, তারপরও ভাইয়ার ফ্রেন্ডরা কোনোভাবে জোগাড় করে আনা দেয়। গ্রামে যাই, ওখানেও সেম কথা, বাংলাদেশের মাটিতে নাকি আন্দোলনকারীদের কোনো মাটি হবে না, তারপরও ওকে পারিবারিক কবরস্থানে মাটি দিই। আমার ভাই শহীদ হয়েছে, এর জন্য আমাদের কোনো আফসোস নেই। আল্লাহ তাআলার আমানত, আল্লাহ তাআলা নিয়ে যাবে, প্রকৃতির নিয়ম, এটার বাইরে কেউ যাইতে পারবে না। এখন শুধু একটাই চাওয়া যে এই যে বাংলাদেশের মাটিতে দেশটা স্বাধীন করার জন্য ওরা যে রক্ত দিচ্ছে এতগুলো মানুষ, ওদের সাথে এই অন্যায়ের বিচারটা যাতে হোক। যারা এই কাজগুলো করছে প্রত্যেকটা দোষী মানুষের শাস্তি হোক। প্রিয় শ্রোতা, এতক্ষণ কথা বলছিলাম ছাত্র জনতার রক্তমাখা বিপ্লবের হার না মানা এক অদম্যবীর শহীদ মনির হোসেনের বোন স্বপ্না আক্তারের সাথে। তারুণ্যের শক্তিতে অর্জিত এই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে তারুণেরই হাত ধরে, এমনই প্রত্যাশায় আজকের অদম্যবীর পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে কথা হবে এমনই আরেকজন অদম্যবীরের স্বজনের সঙ্গে, শুনবো তাদের বীরত্বগাথা। শ্রমজীবী মানুষ কঠোর পরিশ্রম করে সমাজের অর্থনৈতিক অগ্রগতি এবং জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখে। কৃষক, শ্রমিক, দিনমজুর, গার্মেন্টস কর্মী, নির্মাণ কর্মী সহ বিভিন্ন পেশার মানুষ শ্রমজীবী শ্রেণীর অন্তর্ভুক্ত। তাদের শ্রমেই আমাদের খাদ্য উৎপাদন, অবকাঠামোগত উন্নয়ন, শিল্প কারখানার কার্যক্রম এবং বিভিন্ন সেবা সম্ভব হয়। বন্ধু শ্রোতা, শুনবেন শ্রম কণ্ঠ পর্ব। এ পর্বে শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকা নিয়ে একটি প্রামাণ্য গ্রন্থনা উপস্থাপনায় গোলাম কিবরিয়া। স্বাগত জানাচ্ছি আজকের প্রামাণ্য পর্বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ধানমন্ডির কলাবাগান এলাকায় একজন ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা ভ্যান গাড়িতে করে জনাকীর্ণ স্থানে ঘুরে ঘুরে নানা রকম সবজি বিক্রি করছেন। তাকে নিয়েই সাজিয়েছি আজকের শ্রমকণ্ঠ। কি নাম আপনার? আমার নাম জুয়েল পাটোয়ারি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাতক্ষীরা শ্যামনগরে। আমি দেখতে পাচ্ছি আপনি ভ্যানে হরেক রকম সবজি বিক্রি করছেন, তো একটু জানতে চাই এখানে কি কি সবজি রয়েছে? ফুলকপি, বাঁধাকপি, শিম, বরবটি, এই গাজর, ধনেপাতা, কাঁচামরিচ আছে। আপনি কবে থেকে সবজি বিক্রি করা শুরু করলেন? এই 2.5 বছর হয়। এর আগে আপনি কি করতেন? এর আগে আমি পড়ালেখা করতাম। আমি 2021 সালে এসএসসি পাস করছি। এরপরে আমি ইন্টারে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার কপালে লেখাপড়া নাই,
কারণ আমার বাবার অসুস্থ হওয়ার পরে আমার সংসারে হাল ধরতে হয়েছে। তার ডায়াবেটিস, হার্টের রোগ ধরা পড়ছে। অসুস্থ হওয়ার পরে সে আর কাজ করতে পারে না। এরপরই আমার সংসারের হাল ধরতে হয়েছে। আপনার পরিবারে কে কে আছে? আমার বাবা মা আর আমরা 4 ভাই বোন। আমি সবার বড়। আমার আর একটা ভাই আছে আর 2 বোন আছে। তারা সবাই ছোট, লেখাপড়া করে। আপনি ভ্যানে করে ঘুরে ঘুরে সবজি বিক্রি করছেন। প্রতিদিন কত ঘন্টা আপনার এই সবজি বিক্রির কাজে সময় দিতে হয়? সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বেশি। কোনোদিন আগেই সব মাল বেচা হয়। আপনার কেমন আয় হচ্ছে? প্রতিদিন 1000-1500 এরকম থাকে। এই অবস্থায় আপনার সামনের দিনগুলোতে কি করবেন আপনি? আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমি তো লেখাপড়া করতে পারলাম না। আমি আমার ভাই বোনদের লেখাপড়া করাবো। এখন তো ঘুরে ঘুরে কাঁচামাল বেশি। নিজ এলাকায় একটা ভালো ব্যবসা দেওয়ার চিন্তা আছে আর কি, যাতে করে পরিবারের কাছে থেকে ব্যবসা বাণিজ্য করতে পারি। এইটাই এই মুহূর্তে ভাবছি। আপনার কি কি ভালো লাগে? পরিবারের সবাইকে নিয়ে একটু ভালো খাবার দাবার খাওয়া, বেড়াতে যাওয়া, নতুন নতুন জায়গা দেখতে ভালো লাগে। খেলাধুলাও পছন্দ করি আমি। আমার বেশি পছন্দ ফুটবল খেলা। এই শীত আসছে, এখন তো খেজুর গাছ কাটা শুরু হয়েছে। আমার বন্ধুরা মিলে খেজুর রসের পায়েস খেতাম, খুব আনন্দ হতো। যেটুকু সময় অবসর থাকি আমি গান শুনি। গান আমার ভালো লাগে। এই মুহূর্তে এমন কোনো গানের কথা মনে পড়ছে যে গানটি শুনলে আপনার খুব ভালো লাগবে? পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। আপনার সৌজন্যে এই গানটি এখন আমরা শুনবো। তার আগে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা, যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা। শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়। শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়। আবারও অন্য কোনো শ্রমজীবী বন্ধুর গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, জীবনকে আনন্দময় করে ভাববার যে অনন্ত প্রত্যাশা, সেখান থেকেই মূলত উৎসবের শুরু। সকলের সম্মিলিত আনন্দ ধ্বনিতে হয় উৎসবের রঙিন আবহ। উৎসবে বাংলাদেশ পর্বে এবার শুনবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা, মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ। বাংলার ঐতিহ্যবাহী পৌষ মেলা নিয়ে লিখেছেন M.A. ওহাব। পড়ে শোনাচ্ছেন নাসিমা রাজ্জাক জুথি। শীতের বার্তা নিয়ে আসা হেমন্তের বহমানতা আলতো করে শীতের পরশে আমাদের উদ্দীপিত করে।
হেমন্তের বিদায়ী ঘণ্টায় আর বোঝার বাকি থাকে না উৎসব আর মেলা নিয়ে বাঙালির প্রিয় ঋতু শীত চলে এসেছে। ঋতুচক্রের আবর্তনে বাংলা বর্ষপঞ্জিতে পৌষ মাসের জন্য একটু ভিন্ন আকর্ষণ রয়েছে। পৌষে বেশ জোরে সোরে শুরু হয় উৎসব আর মেলার আয়োজন। পৌষ শব্দের সাথেই বাঙালির মনে আসে উৎসব, আনন্দ, সেই সাথে নতুন ধানের মজার সব পিঠা খাওয়া। আর শিশুদের কাছে অনেক আনন্দের পাশাপাশি শীতের এই রাতে লেপ মুড়ি দিয়ে দাদি নানির কাছে দুষ্টু বুড়ি, ডাইনি বুড়ির গল্প শোনা। এই মৌসুমে আমাদের উৎসব বা বিনোদনের উৎস খুঁজতে হয় না, কারণ হাতের কাছেই ঘটছে নানা আয়োজন। সহসা বাঙালি মন যেন বলে ওঠে, এসো মিলি প্রাণের উৎসবে। এই শীতে অনেক আয়োজনের মধ্যে বাঙালির প্রাণের একটি উৎসব হল পৌষ মেলা। পৌষের আগমনে ঢাকাবাসী একটা শুক্রবারের জন্য অতি আগ্রহে অপেক্ষা করতে থাকে, কারণ ছুটির দিনেই এ মেলার আয়োজন করা হয়। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিকতায় পৌষ মেলার আয়োজন হয়ে আসছে রাজধানীর রমনার বটমূলে। পৌষ উৎসবের মূল আকর্ষণ পৌষ মেলা। পৌষ মেলা উদযাপন পরিষদ এই মেলার আয়োজন করে থাকে। বরাবরই এ মেলায় দেশজ পণ্যের সমাহার আর লোকজ সংস্কৃতিকে উপস্থাপন করা হয়। এর পাশাপাশি থাকে খাবার সহ নানা পণ্যের স্টলের সারি। উৎসবে তুলে ধরা হয় গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ, যা আমাদের তরুণ সমাজকে লোকজ সংস্কৃতি নিয়ে নতুন অনুপ্রেরণা যোগায়। নাটক, আবৃত্তি, গান ও নৃত্য নিয়ে নারী, পুরুষ, শিশু, কিশোর সবার জন্যই দিনটি আনন্দ উৎফুল্লতায় কাটে। এ আয়োজনে খাওয়ার আনন্দও কম নয়। আমরা বলে থাকি আমাদের দেশ জারি সারি ভাটিয়ালির দেশ, সেই সাথে বলতে হয় এ দেশ পিঠাপুলির দেশ। শহর অঞ্চলে এ সুযোগ তেমন না ঘটলেও পৌষ মেলায় এসে অনেকেই পিঠা খাওয়ার মজাটা ছাড়তে চান না। ভাপা, পুলি, পাটিসাপটা, চিতই, দুধ চিতই, নকশি, জামাইকুলি, নারিকেল পুলি, লবঙ্গলতিকা, ভাজাকুলি, চন্দ্রাপুলি, বৌকুলি প্রভৃতি নানা নামের পিঠা সাজিয়ে দোকান বসে, যা বড়দের তো বটেই, আর শিশুদের কাছেও এটা বিশেষ আকর্ষণে পরিণত হয়। এছাড়াও মেলাকে ঘিরে তাঁত ও হস্তশিল্প সহ নানা পণ্যের সমারোহ ঘটে। তবে পৌষে পিঠা উৎসবটা বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথকভাবেও হয়ে থাকে। ঢাকার বাইরে জেলা শহর এমনকি গ্রাম অঞ্চলেও এখন পৌষ উৎসবে নানা আয়োজন হয়। সেখানে ১ বা ৩ দিন নয়, কয়েকদিন ধরে চলে মেলা। আর অনেক অনুষ্ঠানের পাশাপাশি যাত্রা, পুতুল নাচ এবং পালা গানেরও আয়োজন থাকে। পৌষ মেলা বাঙালি এবং বাংলাদেশের চিরাচরিত ঐতিহ্যকে ধারণ করে টিকে আছে। মেলায় গেলে নানা আয়োজনে আমাদের অতীত ও বর্তমানের সমৃদ্ধ ঐতিহ্যকেই বারবার মনে করিয়ে দেয়। তাই বলতে হয় পৌষ মেলা বাঙালির শাশ্বত ঐতিহ্যকে লালন করে টিকে থাক যুগের পর যুগ। বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এই অনুষ্ঠান আপনার তথা আপনাদের কেমন লাগছে তা জানিয়ে লিখতে পারেন চিঠিতে এবং ইমেইল করতে পারেন। প্রথমে জানিয়ে দিই চিঠি লিখবার ঠিকানা: পত্রালাপ, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা ১২০৭। এবারে জানিয়ে দিই ইমেইল ঠিকানা: ealaponbb@gmail.com। আমি আবারও বলছি, ealaponbbdhaka@gmail.com। আপনাদের চিঠি ও ইমেইলের প্রত্যাশায় রইলাম। বন্ধুরা, দর্পণে এই মুহূর্তে আপনাদের একটি ঘোষণা জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আগামীকাল ২৭শে নভেম্বর বুধবার বেলা ২:২০ থেকে বেলা ৩টে পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ, FM ১০৬ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে আইন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান আইনের কথা।
এবারের বিষয় পলিথিন নিষিদ্ধ আইন। অ্যাডভোকেট খায়রুল আহসান সোহাগের সঞ্চালনায় এই বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মোহাম্মদ মাসুদ পারভেজ, আইন কর্মকর্তা, অতিরিক্ত জেলা জজ, আইন অধিশাখা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এবং সৈয়দ আহমেদ কবির, উপপরিচালক, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা, পরিবেশ অধিদপ্তর। আপনারা যে নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সে নম্বরগুলো আমি জানিয়ে দিচ্ছি: 0244813268, 0244813269, 0244813270 থেকে 0244813279 পর্যন্ত। বন্ধুরা, এছাড়াও আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার থেকে এই অনুষ্ঠানটি। খালিদ মাহমুদের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ দুলাল হোসাইন। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের শোনাবো একটি দেশের গান, ওই নদীটা আমায় ডাকে। আমাদের গান পর্বে দেশের গানটি গাইছেন শিল্পী চম্পা বণিক, গীতিকার আহমেদ ফরিদ, সুরকার ফিরোজ খান। ওই নদীটা আমায় ডাকে, চলছে সে তো মেঘে বেঁকে, দূর দিগন্তে ছবি আঁকে, জাগায় মনে বাসনা। ওই নদীটা আমায় ডাকে, চলছে সে তো এঁকে বেঁকে, দূর দিগন্তে ছবি আঁকে, জাগায় মনে বাসনা। চলবি রে তুই কোন অবধি, মিলবে কি তোর মোহনা। ও নদী রে নদী, বয়ে চলিস নিরবধি, চলবি রে তুই কোন অবধি, মিলবে কি তোর মোহনা। ওই নদীটা আমায় ডাকে, চলছে সে তো এঁকে বেঁকে, দূর দিগন্তে ছবি আঁকে, জাগায় মনে বাসনা। নদীটা আমায় ডাকে, চলছে সে তো এঁকে বেঁকে। বন্ধুরা, সামাজিক সম্প্রীতি রক্ষা করুক ব্যক্তিজীবনের সমৃদ্ধি, স্বস্তি ও শৃঙ্খলা। এ কথা জানিয়ে এবার আয়োজনের শেষের কথাগুলো উচ্চারণ করতে চাই। আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সালমা বেগম, উপস্থাপনায় আমি লালটু হোসাইন, আমি ফাতিমা আফরোজ সোহেলি, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রযোজনা করেছেন আশিকুর রহমান।